কয়েকজন খেয়াল করল খগেন তার নৌকায় অসাড়ে ঘুমাচ্ছে। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে এগিয়ে গিয়েছিল কয়েকজন। তারপর কাছের নৌকা নিয়ে যা দেখল তাতে সবার তো আক্কেল গুরুম হবার জন্য। কি ভয়ানক! খগেন চিৎপাত হয়ে পড়ে আছে নৌকায়, শরীর শুকিয়ে প্রায় কাঠ হয়ে রয়েছে, প্রাণ নেই। দেশ বিদেশে অবস্থানরত সুপ্রিয় শ্রোতা দর্শকদের জানাই অনন্ত শুভেচ্ছা ও স্বাগতম। যারা চোখ বুজে কানে হেডফোন লাগিয়ে জিন ভূতের ঘটনা বা অলৌকিক অশরীরীদের গল্প শুনতে পছন্দ করেন, তাদেরকে উদ্দেশ্য করেই ভূত আখড়া নিয়মিত কন্টেন্ট করে যাচ্ছে। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। আপনার যে কোনো পরামর্শ, তা হোক ভালো বা মন্দ, আমরা সাদরে গ্রহণ করব। চাইলে আপনারাও আমাদেরকে গল্প ঘটনা লিখে বা রেকর্ড করে ডেসক্রিপশনে দেওয়া ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। গল্পটি সিলেক্ট হলে আপনার নাম ঠিকানা সহ আমরা তা প্রচার করব। আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করছি। সেই কোন ছেলেবেলায় শোনা প্রতিবেশীর সব রোমহর্ষক গল্পের বেশিরভাগই আজ আর মনে নেই, তবে রাক্ষস দহের রক্ত পিশাচের গল্পটা ভুলিনি আজও। অমন ভয়ঙ্কর গল্প খুব বেশি শুনিনি। এ গল্পের ঘটনাস্থল অবশ্য সেই প্রত্যন্ত নদী মোহনায় নয়, গ্রামের কাছেই। প্রতিবেশীরা যেখানে থাকতেন আশপাশে ছিল বেশ কয়েকটা বড় বিল। গ্রাম বাংলায় বিশাল আকারের প্রাকৃতিক জলাকে বিল বলা হয়। এসব জলায় মেলে নানা জাতের মাছ। নদীর ধারে বাড়ি হলেও এইসব বিলই ছিল তাদের মাছ ধরার আসল জায়গা। এর মধ্যে রাক্ষসদহ ছিল কই মাছের ঘাঁটি। রাক্ষসদহের বড় সাইজের পাকা কই মাছের বাজার ছিল ভালো দাম। বহুদিনের পুরনো জলা। রাক্ষসদহের এমন অদ্ভুত নামের কারণ তাই বলতে পারে না কেউ, তবে নানা গালগল্প যে ভেসে বেড়াতো তা বলাই বাহুল্য। তবে যাদের মাছ ধরাই জীবিকা, তারা বিশেষ গ্রাহ্য করত না কেউ। দিনে তো বটে, রাতেও অনেকে হানা দিত। নিরিবিলি রাতেই যে মাছ ধরা পড়ে বেশি। একটু রাতের দিকে বিলের নৌকা নিয়ে লগিপুতে লম্বা জাল পেতে দেওয়া হতো। তারপর নৌকায় বসে অপেক্ষা। 1-1.5 ঘন্টা বাদে শুধু জাল তুলে দেখে নেওয়া। মাছ পড়লে জাল থেকে ছাড়িয়ে নৌকার যথাস্থানে। বেশি অন্ধকার রাত হলে সঙ্গে একটা কেরোসিনের কুঠি। চাঁদনি রাত হলে তাও দরকার হয় না, আর নৌকায় মানুষও বেশি লাগে না, একজনই যথেষ্ট। তা এইভাবেই চলছিল। ভয়ানক ব্যাপারটা ঘটে গেল ওই সময়। গুজব আগে থাকতেই ছিল। এরপর রাক্ষসদহ নিয়ে নানা ভয়ানক গল্প দেখতে দেখতে ডালপালা ছড়িয়ে ফেলল। সে রাতে গ্রামের কয়েকজন রাক্ষসদহে গিয়েছিল মাছ ধরতে। তাদের একজন খগেন মালাকার। সকালে আলো ফুটতে একে একে অন্যরা নৌকা নিয়ে ফেরার পথ ধরেছে। কয়েকজন খেয়াল করল খগেন তার নৌকায় অসাড়ে ঘুমাচ্ছে। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে এগিয়ে গিয়েছিল কয়েকজন। তারপর কাছের নৌকা নিয়ে যা দেখল তাতে সবার তো আক্কেল গুরুম হবার জোগাড়। কি ভয়ানক! খগেন চিৎপাত হয়ে পড়ে আছে নৌকায়, শরীর শুকিয়ে প্রায় কাঠ হয়ে রয়েছে, প্রাণ নেই। খগেনের তেমন কোনো ব্যায়ামও ছিল না। জওয়ান শক্ত সমর্থ মানুষ, কিভাবে তার এই দশা হলো ভেবে পেল না কেউ। খবর গেল থানায়, তারাও কিনারা করতে পারল না। আগেই বলেছি, ভয়ানক এই খবর প্রায় বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল চারদিকে। রাক্ষসদহে রক্ত পিশাচ হানা দিয়েছে। কবজায় পেলে মানুষের রক্ত চুষে খেয়ে ফেলে। জলজন্ত মানুষকে অল্প সময়ের মধ্যেই ছিপড়ে করে দেয়। শিকার টেরও পায় না। খগেন মালাকার মাছ ধরতে গিয়ে তার খপ্পরে পড়েছিল। সকালে যখন তাকে নৌকায় পাওয়া যায়, শরীরে এক বিন্দু রক্ত নেই, শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। জলে জাল পাতা রয়েছে তেমনি। বেচারা সন্ধে রাতে জাল পেতে নৌকায় সেই যে ঘুমিয়ে পড়েছিল, রক্তপিশাচ সেই সুযোগে এসে তার শরীরের রক্ত চুষে খেয়ে গেছে। সেকালে গ্রাম বাংলার মানুষ খুব ভীত ছিল না। এত বড় একটা ব্যাপার। তবু রাক্ষসদহে মাছ ধরা একেবারে বন্ধ হয়নি। কিছু কমেছিল এইমাত্র। বেল বাঁওড়ে মাছ ধরে যাদের দিন চলে, তাদের উপায় কি আর? তার উপর রাক্ষসদহের কই মাছ। সেই ঘটনার পর মাস দুয়েক আর কিছুই হয়নি। ব্যাপারটা সবাই ভুলেই যেত হয়তো। তার মধ্যে আবার সেই কাণ্ড।
অন্য আরেকজন রাতে জলজ্যান্ত মানুষটা নৌকা নিয়ে রাক্ষসদহে মাছ ধরতে বের হয়েছিল। পরের দিন ভোরে দেখা গেল খগেন মালাকারের মতোই নৌকার উপর মরে পড়ে আছে, শরীর শুকিয়ে কাঠ, শুকনো চামড়ায় মোড়া কঙ্কাল, অথচ দেহের কোথাও তেমন ক্ষত চিহ্ন নেই। এমন ঘটনা আজকের দিনে হলে তোলপাড় হয়ে যেত, কিন্তু এ অন্তত সেই 70-80 বছর আগের কথা। গ্রামের দিকে একজন দারোগা আর 2-4 পেয়াদা পুলিশ নিয়ে থানা সামাল দিতে হয় বিশাল এলাকা। মামুলি খুঞ্জকমের কিনারা করতেই জিপ বেরিয়ে যাবার জোগাড়, আর এত রক্তচোষা পিশাচ, সোজা কথায় ভ্যাম্পায়ার। খগেন মালাকারের বেলায় থানা থেকে উর্দি পড়া 2 পুলিশ দেখা দিয়েছিলেন, কিন্তু এবার আর ধারে কাছেও মারায়নি কেউ। বড়বাবু হাত উল্টে সাফ জানিয়ে দিলেন সদরে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, তারাই ব্যবস্থা নেবে। তা সদর থেকে কেউ আর আসেনি, কিন্তু জেদ চাপল বৃন্দাবনের মাথায়। বৃন্দাবন সর্দার টাকসাইটি গুনিন, অর্থাৎ ভূতের ওঝা। ভূত তাড়াবার জন্য দূর দূর গ্রামে ডাক পড়ে তার, আর তার নিজের গ্রামের কাছে কি নেই ব্যাপার। ভূত তাড়াতে বৃন্দাবনের ফি কিছু বেশি, বোধহয় সেই কারণেই রাক্ষসদহের ব্যাপারে তার ডাক পড়েনি। তবে যারা বিলে নিয়মিত মাছ ধরতে যায় তাদের ভিতর প্রাথমিক কিছু কথা শুরু হয়েছে, কিভাবে চাঁদা তুলে বৃন্দাবনের খরচ তোলা যায় সেই ব্যাপারে। কথাটা বোধহয় বৃন্দাবনের কানে গিয়েছিল। ক্ষেপে উঠে সাফ জানিয়ে দিল, তোরা ভেবেছিস কি আমাকে? হাজার হোক আমার গায়ের মানুষ, তোরা ভাবিসনি রাক্ষসদহের রক্ত চোষা পিশাচ বিদায় করে দেবো আমি? কানা করেও লাগবে না। আগেই বলা হয়েছে বৃন্দাবন তল্লাটের ডাক সাইটে কোণে, মন্ত্রে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, ভূত দানো পালাবার পথ পায় না। সেই বৃন্দাবন ব্যবস্থা নেবে শুনে সবার বুকে বল এলো যেন। দিন কয়েক পরে এক রাতে বৃন্দাবন তৈরি হয়ে হাজির হলো রাক্ষসদহে, সঙ্গে বড় এক নৌকায় গায়ের কয়েকজন। এছাড়া ভূত তাড়াবার নানা জিনিসপত্র তো রয়েছে। তারপর রাতভর রাক্ষসদহে চলল বৃন্দাবনের ভূত তাড়াবার নানা ক্রিয়াকলাপ। হরেক মন্ত্র, বিশাল বিলের 4 কোণায় মন্ত্র পড়ে বাঁধন দেওয়া হলো। শেষে পূব আকাশ ফর্সা হবার আগে বৃন্দাবন শিয়ালের লেজের চামর নাচিয়ে শেষবারের মতো পিশাচবন্দি মন্ত্র পড়ে জানিয়ে দিল, এবার ভয় নেই আর, রক্ত পিশাচের সাধ্য নেই রাক্ষসদহে পা ফেলে, দূর হয়ে গেছে। বিনা খরচে বৃন্দাবনের বদান্যতায় সবাই বেজায় খুশি। বৃন্দাবনের খাতিরে গায়ে ছোটোখাটো এক ভোজের আয়োজন হয়ে গেল। দিন কয়েক ভালোই কাটল এরপর, কিন্তু তারপরে ফের সেই ব্যাপার। রাতে মাছ ধরতে গিয়ে রাক্ষসদহে ফের একজন রক্ত পিশাচের শিকার, সেই একই কায়দায়। এতদিন তবু একরকম চলছিল, কিন্তু এরপর আর সহজ রইল না। বৃন্দাবন ডাকসাইটে গুনিন, তার মন্ত্রে কাজ হয়নি মানে ব্যাপার সত্যিই ভয়ানক। রাক্ষসদহে রাতে মাছ ধরতে যাওয়া একেবারে বন্ধই হয়ে গেল। তবু অন্য খালবিল আছে, গ্রামের মৎস্যজীবী মানুষের চলে যাচ্ছিল একরকম, কিন্তু বদনাম হয়ে গেল বৃন্দাবনের। সেভাবে কেউ আর এখন ডাকে না থাকে, খাতিরও কম। শুধু সেই কারণে নয়, বৃন্দাবন দমে গেল গুরু ভৈরব ওঝার কথা ভেবে। এসব কাজে ওস্তাদ মানুষ ছিলেন ভৈরব ওঝা। তল্লাটে সবাই জানত ডজন কয়েক ভূত তার ঘরে বাঁধা হয়ে রয়েছে। গুরুর আদেশ হলে মুহূর্তেই হুকুম তামিল হয়ে যেত। সেই গুরুর কাছে তার মন্ত্র শেখা, সেই মন্ত্র এভাবে বৃথা হওয়া মানে খোদ গুরুর অপমান। কিছু একটা ভুল হয়েছে নিশ্চয়ই। বৃন্দাবন ঠিক করলো আরেকদিন গিয়ে ফের পিশাচ বন্ধ দিয়ে আসবে, কিন্তু ভাবনাটা কিভাবে কাজে লাগাবে সেটাই হলো এক সমস্যা। একে তো রাক্ষসদহের নামেই তখন আতঙ্ক, তারপর গ্রামে তার সেই আগের খাতির নেই, অযথা কেউ আর তার সঙ্গে যেতে রাজি নয়। একবার তাই ভেবেছিল একাই চলে যাবে, কিন্তু পরে ভেবে দেখলো সেটা সম্ভব নয়। ভূত পিশাচ তাড়াবার মন্ত্র ক্রিয়াকলাপ যথেষ্টই জটিল। সামান্য ভুল হলে ফল তো মিলবেই না, নিজের প্রাণটাও চলে যেতে পারে। অন্তত একজন সাগরেদ দরকার। অল্পদিন আগেও তার নিজেরই জনা কয়েক সাগরেদ ছিল, বাড়িতে পড়ে থাকতো, অবস্থার বিপাকে ভেঙে পড়েছে। শেষে অনেক ভেবে বৃন্দাবনের মনে পড়ল মোকন বাড়ির কথা। মোকন সাহসী গোয়ার গোবিন্দ গোছের মানুষ, নৌকো বাইচে ওস্তাদ। চৌধুরী বাড়ির বাইচের নৌকোয় ওর জায়গা বাঁধা। বলা যায় সেই কারণে চৌধুরী বাবু উপর মহলে বলে গ্রামের চৌকিদারের কাজ গুছিয়ে দিয়েছিল। সেই থেকে মোকন বাড়ি গ্রামের চৌকিদার। কাজ বলতে
মাঝে মধ্যে মাইল কয়েক দূরের থানায় হাজিরা দিয়ে গ্রামের খুন জখম বা চুরি ডাকাতির খবর পৌঁছে দিয়ে আসা, কোনো নোটিশ থাকলে গ্রামে এসে ঢেঁড়া পিটিয়ে জানিয়ে দেওয়া। এছাড়া বছরে বার কয়েক ইউনিয়ন বোর্ডের অফিসে হাজিরা, 3 মাস অন্তর বকেয়া মাইনে ওখান থেকেই মেলে। বৃন্দাবন এরপর একদিন সেই মোকন বারুইয়ের কাছেই হাজির হলো। সাত সকালে মোকন তখন হাতের ডানায় পেতলের পদক এঁটে মাথায় পাগড়ি বাঁধছে। গায়ের এক চুরির কেসের রিপোর্ট দিতে থানায় যেতে হবে। দূর তো কম নয়, যাওয়া আসা প্রায় মাইল 10 পথ, একবেলার ধাক্কা। হঠাৎ এই সকালে বৃন্দাবনকে দেখে ভুরু কুঁচকে তাকাতে সে বলল, ভালো কাজ জুটিয়েছিস বাপু, থানায় একটা খবর পৌঁছে দিয়েই খালাস। বলি তারপর? বাড়ি বলল, কেন? গায়ের চৌকিদারের ওই তো কাজ, সেই বাবদ 3 মাসে 30 টাকা মাইনে। আহা, সে তো ঠিকই, বৃন্দাবন তাড়াতাড়ি বলল, কিন্তু তার বাইরেও তো কিছু থাকতে পারে। এই যে আমি মনের তাগিদেই তো রাতে রাক্ষস দহে গেছিলাম, কানা করিও নেইনি, তবু শুধু নিন্দেই হয়েছে, কেউ খোঁজও নয়নি গোলমালটা কী কারণে। গোলমাল তার মানে? মুকুন বারুই ভুরু কুঁচকে জিজ্ঞেস করল। বৃন্দাবন বলল, সে কথাই তো বলতে এলাম, হাজার হোক তুই গায়ের চৌকিদার, কেউ গা না করলেও তোর তেমন সাজে না। বৃন্দাবন অতপর একে একে বুঝিয়ে দিল ব্যাপারটা। সেদিন রাতে তার ক্রিয়াকর্মে কিছু ভুল হয়ে গেছে, তাই রাক্ষস দহের রক্ত পিশাচ আবার ফিরে আসতে পেরেছে। এবার সেই ভুল সে শুধরে দিয়ে আসতে চায়, কিন্তু কেউ তার সঙ্গে যেতে চাইছে না। এই অবস্থায় গায়ের মানুষের মুখ চেয়ে মুকুনই ভরসা। সে রাজি থাকলে বৃন্দাবন আজ রাতেই ফের একবার রাক্ষস দহে যেতে পারে। মুকুন বরাবরই কিছু গোয়ার গোছের মানুষ, বুকের পাটাও আছে, তবু বৃন্দাবন এতটা আশা করেনি। বৃন্দাবন প্রস্তাব করতেই সে তাল ঠুকে বলল, তাহলে আজকেই চলো বৃন্দাবন দা, থানায় রিপোর্ট করতে কালকেই যাব না হয়, সেই সঙ্গে জাল ফেলে কিছু মাছও ধরে আনতে পারবো। কদিন ধরে সমানে বাড়ির কুমড়োর ঘ্যাট অরজি ধরে গেছে। আগের বার বৃন্দাবন রাক্ষস দহে গিয়েছিল প্রায় ঢাক ঢোল পিটিয়ে, গ্রামের কারো জানতে বাকি ছিল না। এবার তার ছিটে ফোটাও হলো না। বৃন্দাবন অবশ্য কয়েকজনকে জানিয়েছিল আজ রাতে সে ফের রক্ত পিশাচ তাড়াতে রাক্ষস দহে যাচ্ছে, তেমন গা করেনি কেউ। রাতে যথাসময়ে রাক্ষস দহে হাজির হয়েছিল 2 জন। সারা বিল চরকিবাজির মতো ঘুরে ঘুরে বৃন্দাবনের কাজ শেষ হতে লাগলো অনেকটা সময়, প্রায় মাঝরাত। মুকুন বারুই অবশ্য গোড়াতেই বিলের এক পছন্দ মতো জায়গায় তার জাল পেতে দিয়েছিল। বৃন্দাবনের কাজ মিটতে সেই জাল দেখতে এসে সে তো বেজায় খুশি। বেশ ভালো রকম মাছ পড়েছে, দেরি হয় জাল ছিঁড়ে পালিয়েও গেছে কিছু। একটা একটা করে মাছ নৌকোয় তুলে মুকুন বলল, বৃন্দাবন দা, রাতে কেউ আর বিলে আসে না, মাছের ঝাঁক তাই প্রায় বেপরোয়া হয়ে আছে। একবারে কত মাছ ধরা পড়েছে দেখেছ? বলো তো, আরেক ক্ষেপ দেখি, হাতে সময় যখন আছে। মুকুন বারুই ভুল বলেনি। রাত ভোর হতে তখনও অনেক বাকি। কৃষ্ণপক্ষ হলেও পূব আকাশে এক ফালি চাঁদ রয়েছে, চারপাশ মোটামুটি পরিষ্কার। বৃন্দাবন তেমন আপত্তি করল না, শুধু বলল, সেই সন্ধে থেকে খাটাখাটুনি কম যায়নি, আমি তাহলে একটু গড়িয়ে নিচ্ছি, কাজ শেষ হলে ডেকে দিস, রওনা হয়ে পড়ব। তোমার ওঠার আর দরকার নেই বৃন্দাবন দা, উত্তরে মুকুন বারুই ঘাড় নাড়ল। বড় জোর তো আর ঘণ্টাখানেক জাল তুলে আমি একাই দাঁড় টেনে নিয়ে যেতে পারবো। বৃন্দাবন কিছু আর বলল না, বেজায় ঘুমও পাচ্ছিল তার। চৈত্রের রাতে বিলে তখন ফুরফুরে বাতাস, মাথার গামছা নৌকোর পাটাতনের উপর পিছিয়ে শুয়ে পড়ল সে। একটু পরেই নাক ডাকতে শুরু করলো। মুকুন বারুই গোড়ায় জেগেই থাকবে ভেবেছিল, কিন্তু ঘুম জিনিসটা বেজায় ছোঁয়াচে। একে গভীর রাত, সামনে কেউ অসারে ঘুমোচ্ছে দেখলে অন্যের পক্ষে জেগে থাকা সহজ নয়। অগত্যা একটু পরে মুকুনের চোখও ঘুমে ঢুলু ঢুলু হয়ে উঠল। সবে জাল পাতা হয়েছে, ঘণ্টাখানেকের আগে তোলারও উপায় নেই। অনেকটা সময় চৈত্রের রাতে বিলের ফুরফুরে বাতাসে বসে ঢুলতে ঢুলতে কখন যে ছোট নৌকার অন্য প্রান্তে পাশ ফিরে শুয়ে পড়েছে টেরও পায়নি মুকুন। নিশুতি রাতে রাক্ষস দহ তখন নিস্তব্ধ, থমথম করছে, একটা পাখপাখালির শব্দও নেই। নৌকোর পাটাতনের তলায় খালুইয়ের ভেতর শুধু সদ্য ধরা কই মাছগুলোর খলবল আওয়াজ। মুকুন কতক্ষণ ওইভাবে ঘুমিয়েছিল খেয়াল নেই।
হঠাৎই কানের কাছে ফিসফিস আওয়াজ শুনতে পেল। ভাঙা গলায় খুব আস্তে কথা বলছে কেউ। কিরে মকন, আমাকে বেঁধে রেখেছিস কেন? উঠতেই পারছি না, খুলে দে ভাই, খুলে দে শিগগির। মকন বারুই সাহসী মানুষ, তবু ভাঙা গলায় সেই ফ্যাঁসে আওয়াজে ঘুমের ঘোরে চমকে উঠল। আর তারপরেই মনে হলো বিকৃত গলার আওয়াজটা আর কারো নয়, খোদ গুণীন বৃন্দাবনের। অতি ক্ষীণ কণ্ঠে বৃন্দাবন কথা বলছে তাকে উদ্দেশ্য করে। আদৌ ঘুমের ভেতর মগজে ব্যাপারটা থিতু হতে যেটুকু সময়, তারপরেই গা ঝাড়া দিয়ে প্রায় লাফিয়ে উঠল সে। ম্লান চাঁদের আলোয় দেখল বৃন্দাবন যথাস্থানেই শুয়ে আছে। ঘুমের ঘোরে বিড়বিড় করে ভুল বকছে সমানে। ডেকে তুলতে যাবে, হঠাৎ প্রায় আটকে উঠল। এই কি চেহারা হয়েছে বৃন্দাবনের! শুকনো চামড়ায় মরা প্রায় একটা নরকঙ্কাল যেন। প্রাণ আছে বলে মনে হচ্ছে না, অথচ মৃত্যু হলেও ঠোঁট নড়ছে। সাহসী মানুষ মকন বারুই জীবনে এত ভয় কখনো পায়নি। প্রায় হতবুদ্ধির মতো বসে আছে, আতঙ্কে সারা শরীর প্রায় কাঠ। হঠাৎ নজরে পড়ল বৃন্দাবনের পেটের উপর নাভির কাছে প্রায় থামার মতো উঁচু কি একটা বস্তু। ভুরু কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। হালকা চাঁদের আলোয় কেমন চকচক করে উঠল সেটা, নড়ছে। আতঙ্কে হিম হয়ে যাওয়া শরীরটা নিমেষে সচল হয়ে উঠল মকনের। মুহূর্তে প্রায় লাফিয়ে উঠল। গ্রামের মানুষ ততক্ষণে যা বুঝবার বুঝে ফেলেছে, বিশাল এক জোঁক রাতের অন্ধকারে নিঃশব্দে জল থেকে উঠে বৃন্দাবনের নাভির ভেতর মুখ ঢুকিয়ে নিঃশব্দে রক্ত চুষে খাচ্ছে। রাক্ষস দহের আসল রক্ত পিশাচ। পাটাতনের নিচে দা রাখা ছিল, সেটা বের করতে যেটুকু সময়, তারপরেই প্রায় ঝাঁপিয়ে পড়ল মকন। ধারালো দায়ের এক পচে প্রাণীটাকে দুই টুকরো করে ফেলল। মুহূর্তে গল গল করে রক্তের ঢল নামল যেন। দেখতে দেখতে নৌকা রক্তে প্রায় একাকার। প্রাণীটার দ্বিখণ্ডিত দুটো টুকরো তারপরেও টেনে ফেলতে বেশ ব্যাগ পেতে হলো। বিশেষ করে মুখের অংশ, সুরের মতো ফানেল ধরনের মুখটা ঢুকে গিয়েছিল বৃন্দাবনের নাভির গভীরে। আর কিছু দেরি হলেই মানুষটার দেহের শেষ বিন্দু রক্ত গলাধকরণ করে ফের নিঃশব্দে নেমে পড়ত জলের গভীরে। কোনো চিহ্নই থাকতো না। মকন বারুই চেষ্টার ত্রুটি করেনি। এরপর দ্রুত নৌকা বেয়ে হাজির হয়েছিল গ্রামে, কিন্তু বৃন্দাবনকে আর বাঁচানো যায়নি। শরীরে সামান্য রক্তই আর অবশিষ্ট ছিল তার। প্রত্যন্ত গ্রামে তেমন চিকিৎসা কোথায়? তবে রাক্ষসদহে রক্ত পিশাচের উপদ্রবের পর আর হয়নি। ভূতের ওঝা বৃন্দাবন শেষ পর্যন্ত রাক্ষসদহের রক্ত পিশাচ বিদেয় করতে পেরেছিল নিজের প্রাণের বিনিময়ে। বড় জাতের কিছু জোঁকের নৌকায় উঠে মানুষের রক্ত চুষে খাওয়ার কথা শোনা যায়, কিন্তু এত বড় জোঁক তেমন দেখা যায় না। অন্য দিনের মতো জোঁকটা মানুষের রক্তের গন্ধে সুর বাড়িয়ে দিয়ে নিঃশব্দে উঠে পড়েছিল নৌকার উপর। বৃন্দাবনের নাভিতে মুখ ঢুকিয়ে দিয়ে যখন রক্ত চুষতে শুরু করে, ঘুমন্ত মানুষটা কিছুমাত্র টের পায়নি। কিন্তু পরে ঘুম ভেঙে যখন জেগে ওঠে দানব জোঁক, তখন তার শরীরের বেশিরভাগ রক্তই টেনে নিয়েছে। বৃন্দাবন চেষ্টা করেও হাত পা নাড়াতে পারেনি। প্রচুর রক্তক্ষরণের কারণে মানুষটার দেহে শক্তি যেমন লোপ পেয়েছে, মাথাও তেমন কাজ করছিল না। বেচারার মনে হয়েছিল মকন তাকে বেঁধে রেখেছে। জোরে কথা বলার মতো শক্তি নেই, বিড়বিড় করে সমানে সেই কথাই বলে যাচ্ছিল। ভাগ্যিস মকন বারুই ঘুমের মধ্যেও শুনতে পেয়েছিল।